সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে ৪০ দিনের তীব্র সামরিক সংঘাতের পর হঠাৎ করে ২ সপ্তাহের যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছিল। এরপর একটি প্রশ্ন সামনে আসে, কী কারণে দুই পক্ষ যুদ্ধ থামাতে বাধ্য হলো। এই যুদ্ধবিরতি ছিল সামরিক, কৌশলগত, রাজনৈতিক ও অর্থনৈতিক বাস্তবতার এক সমন্বিত প্রতিফলন, যা সব পক্ষের হিসাব নিকাশ বদলে দিয়েছে। বিশ্লেষকরা মনে করেন এই সাময়িক যুদ্ধবিরতি অত্যন্ত ভঙ্গুর। ইসলামাবাদে ২১ ঘণ্টা আলোচনার পর কোনো চুক্তিতে পৌঁছাতে না পারা থেকে তা প্রমাণ হয়। বিস্তারিত থাকছে নাজমুল হাসানের প্রতিবেদনে। যুদ্ধবিরতির পর ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা ব্যর্থ হল। এই আলোচনায় ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স অংশ নেন। আলোচনাটি ছিল গত ৪৮ বছরের মধ্যে দুই পক্ষের সর্বোচ্চ পর্যায়ের সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা। আসলে এই বৈঠক ছিল একটি পরীক্ষা মাত্র। কোনো চুক্তি ছাড়া আলোচনা শেষ করে জেডি ভান্স ইসলামাবাদ ত্যাগ করেন। অপরদিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়, ইরানি প্রতিনিধি দল টানা ২১ ঘণ্টা প্রচণ্ড চাপের মধ্যে আলোচনা চালিয়ে গেছে। তাদের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ নেওয়া সত্ত্বেও মার্কিন পক্ষের অযৌক্তিক এবং মাত্রাতিরিক্ত দাবির কারণে আলোচনায় কোনো অগ্রগতি সম্ভব হয়নি। এর ফলে আলোচনা এখানেই শেষ হয়েছে। এরপরও পাকিস্তানের মধ্যস্থতায় সাময়িক যুদ্ধবিরতি কেন সম্ভব হলো তা ব্যাখ্যা করা খুবই গুরুত্বপূর্ণ। ইরানের ৪০ দিনের প্রতিরোধ ছিল তেহরানের জন্য অস্তিত্ব রক্ষার যুদ্ধ। ইরানের সামরিক বাহিনীর শক্তিশালী প্রতিক্রিয়া ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক যুদ্ধবাজ নেতৃত্বকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে। তাদের ধারণা ছিল প্রবল সামরিক আক্রমণের মুখে ইরান সরকারের দ্রুত পতন ঘটবে। ইরানের প্রতিরোধ এই ভিত্তিকে দুর্বল করে দেয়। এছাড়া হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ এই যুদ্ধের অর্থনৈতিক ও কৌশলগত সমীকরণ বদলে দেয়। এই প্রণালীটি বৈশ্বিক জ্বালানি ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ একটি পথ, যার মধ্য দিয়ে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ৫ ভাগের ১ ভাগ পরিবাহিত হয়। যুদ্ধের সময় এই জলপথটি বন্ধ হয়ে যাওয়ার বা বিঘ্নিত হওয়ার আশঙ্কা বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি করে। বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম হু হু করে বেড়ে যায়। এই পরিস্থিতির প্রভাব মধ্যপ্রাচ্যের সীমানা ছাড়িয়ে ইউরোপ, এশিয়া এবং উত্তর আমেরিকার অর্থনীতিতেও পড়েছে। এর ফলে মার্কিন নীতি নির্ধারকরা এই বাস্তবতার মুখোমুখি হতে বাধ্য হন। ইরানের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। ইরানের ভেতরে যুক্তরাষ্ট্রের একটি বড় ধরনের সামরিক অভিযান ব্যর্থ হয়েছে। এই অভিযানে যুক্তরাষ্ট্রের ১৫০টিরও বেশি বিমান অংশ নিয়েছিল। এই অভিযানের লক্ষ্য ছিল ইরানের কাছে থাকা ৬০% সমৃদ্ধ প্রায় ৪৫০ কেজি ইউরেনিয়াম দখল করা। একজন পাইলটকে উদ্ধারের আড়ালে অত্যন্ত গোপনীয় অভিযানটি চালানো হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারমাণবিক উপকরণগুলো জব্দ করতে পারেনি। জটিল এই অপারেশনের ব্যর্থতা প্রমাণ করে সামরিক শক্তি প্রয়োগ করে ইরানের পারমাণবিক কর্মসূচির স্পর্শকাতর অংশগুলো ধ্বংস বা কবজা করা প্রায় অসম্ভব। ইরানের অভ্যন্তরীণ ঘটনাবলীও এই সংঘাতের গতিপথ প্রভাবিত করে। মার্কিন ও ইসরায়েলি নীতি নির্ধারকরা ধারণা করেছিল সামরিক চাপ হয়তো দেশ জুড়ে ব্যাপক অস্থিরতা বা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি করবে, কিন্তু বাস্তবে এর উল্টো চিত্র দেখা গেছে। বিপুল সংখ্যক ইরানি নাগরিক জাতীয় ঐক্য এবং বিদেশি আক্রমণের বিরুদ্ধে রাস্তায় নেমে আসে। একই সময় বিদেশে বসবাসরত অনেক ইরানীয় যুদ্ধের বিরুদ্ধে প্রচারণা শুরু করেন। সামরিক হামলার ফলে ইরানের অভ্যন্তরীণ বিদ্রোহ দেখা দেবে এমন ধারণা ভুল প্রমাণিত হয়। যুদ্ধ ও অস্থিরতার মধ্যেও ইরানের নিরাপত্তা বাহিনী দেশের সীমান্তের উপর দৃঢ় নিয়ন্ত্রণ বজায় রাখতে সক্ষম হয়। যুদ্ধকালীন অস্থিতিশীলতার প্রধান উদ্বেগ থাকে কোনো সন্ত্রাসী বা জঙ্গি গোষ্ঠী পরিস্থিতিকে কাজে লাগিয়ে অনুপ্রবেশ করে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। ইরানি বাহিনী এই ধরনের পরিস্থিতি মোকাবেলায় সফল হয়েছে। দেশে বড় ধরনের কোনো অভ্যন্তরীণ নিরাপত্তা সংকট তৈরি হয়নি।
যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতি এবং আন্তর্জাতিক প্রেক্ষাপটও যুদ্ধ থামানোর সিদ্ধান্তের পেছনে বড় ভূমিকা রেখেছে। সংঘাত যত দীর্ঘ হয়েছে, মার্কিন জনগণের একাংশের মধ্যে এর বিরোধিতা ততই বেড়েছে। রাজনৈতিক নেতাদের পক্ষ থেকে সমালোচনার ঝড় উঠেছে। আন্তর্জাতিক জনমত যুদ্ধের বিরুদ্ধে চলে যায়। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে এই যুদ্ধের প্রভাব পড়তে শুরু করে। নভেম্বরের নির্বাচনে সম্ভাব্য পরাজয়ের শঙ্কা ওয়াশিংটনের হিসাব নিকাশে বড় ধরনের প্রভাব ফেলে। এই সংঘাত শুধু ইরানের সাথে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এই অঞ্চলের দেশগুলো যুদ্ধে ধীরে ধীরে জড়িয়ে পড়ে। ইরান প্রতিবেশী দেশগুলোকে টার্গেট করে। এর ফলে যুদ্ধটি সব পক্ষেরই ক্ষতি করেছে। ইরান সরাসরি ইসরায়েল, মার্কিন সামরিক স্থাপনা এবং ওই অঞ্চলে তাদের মিত্র দেশগুলোর অবস্থানে আঘাত এনেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ইরানের অভ্যন্তরে ব্যাপক হামলা চালিয়েছে। যুদ্ধে নানা পক্ষের সম্পৃক্ততা যুদ্ধবিরতির ক্ষেত্র তৈরি করতে সহায়ক হয়। নিউ ইয়র্ক টাইমসের মতে এই যুদ্ধ ইরানকে একটি প্রধান বিশ্ব শক্তিতে পরিণত করেছে। সব পক্ষের ক্ষয়ক্ষতি এবং আঞ্চলিক যুদ্ধে জড়িয়ে পড়ার ঝুঁকি শেষ পর্যন্ত সাময়িক যুদ্ধবিরতিকে ত্বরান্বিত করে। এরপরও সামরিক বিশ্লেষকরা মনে করেন এই যুদ্ধবিরতি বেশ ভঙ্গুর এবং অনিশ্চিত। ইসলামাবাদ আলোচনা থেকে দ্রুত ফল আসবে এমনটা ভাবার কোনো কারণ ছিল না। যুদ্ধবিরতির কাঠামো এবং আলোচনার রূপরেখা ছিল অস্পষ্ট। শুরুতে ইরানের 10 দফা ও যুক্তরাষ্ট্রের 15 দফার মধ্যে পার্থক্য দেখা গেছে। ওয়াশিংটন এবং তেল আবিব যে অবস্থান ব্যক্ত করেছে তার সাথে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের বর্ণনারও অমিল ছিল। সবচেয়ে বড় অজানা বিষয় হলো ওয়াশিংটনের রাজনৈতিক সদিচ্ছা। এই বিরতি কি কূটনীতির পথে হাঁটার প্রচেষ্টা, নাকি পুনরায় সামরিক অভিযান শুরু করার আগে অস্ত্রের মজুদ পূর্ণ করার কৌশল? তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ট্রাম্প আগেই হুমকি দিয়েছিলেন আলোচনা ব্যর্থ হলে তারা আরও ভয়াবহ অস্ত্র ব্যবহার করবেন, যেগুলো জাহাজে ভরা হচ্ছে। পারমাণবিক, আঞ্চলিক এবং দ্বিপাক্ষিক ইস্যুগুলো নিয়ে সরাসরি আলোচনা করতে ব্যাপক সংলাপই কেবল একটি টেকসই চুক্তির প্রকৃত সুযোগ তৈরি করতে পারে, কিন্তু সেটি হওয়ার তেমন সম্ভাবনা নেই। হরমুজ প্রণালীর উপর ইরানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়টি শুধু নয়, পারমাণবিক শক্তির বিষয়ে তাদের অবস্থান ইরানকে বাধ্য করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ইসরায়েলের ভূমিকা অত্যন্ত সংবেদনশীল। ইসরায়েল সবসময় ইরান যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার বিরোধিতা করেছে। জেডি ভান্সের সাথে যারা এসেছেন তারা প্রবলভাবে ইসরায়েলপন্থী। কূটনীতিতে ইসরায়েল যে বাধা সৃষ্টি করছে তা বলার অপেক্ষা রাখে না। লেবাননে তাদের হামলা থেকে আগেই ইঙ্গিত পাওয়া গেছে ইসরায়েল যে কোনো ধরনের চুক্তি ঠেকাতে চায়। উপসাগরীয় দেশগুলোর আঞ্চলিক সমীকরণ বদলে গেছে। সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। যুদ্ধবিরতির প্রথম দিনেই সংযুক্ত আরব আমিরাত প্রকাশ্যে এই সাময়িক বিরতির বিরোধিতা করেছে। এছাড়া অন্য উপসাগরীয় দেশগুলোর অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন 5টি উপসাগরীয় দেশ ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল যুদ্ধে সহযোগিতা করেছে। কোনো দেশই এখন পর্যন্ত এই দাবি প্রকাশ্যে অস্বীকার করেনি। ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতিও এই আলোচনার ভবিষ্যৎ নির্ধারণ করেছে। ইরানের জনগণের একটি অংশ যুদ্ধবিরতির বিপক্ষে এবং যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে। ফলে ইরানি নেতাদের এমন একটি চুক্তির প্রয়োজন যা দেশের ভেতরে রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য এবং সমর্থনযোগ্য হবে। এ কথা সত্য, আলোচনার পথটি একটি বিরল সুযোগও তৈরি করেছিল। মার্কিন পক্ষে ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স একজন নির্ভরযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে সরাসরি ট্রাম্পের হয়ে কথা বলছেন। অন্যদিকে ইরানের পক্ষে গালিবাফ এবং ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর উভয় ইসলামী বিপ্লবী গার্ডের সিনিয়র কমান্ডার, যারা ইরানের সবচেয়ে প্রভাবশালী নিরাপত্তা প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করছেন। এই নেতাদের ইরানের কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ কাঠামোতে ক্ষমতা এবং কর্তৃত্ব রয়েছে। এই ধরনের প্রতিনিধিত্ব উভয় পক্ষকেই কঠিন সিদ্ধান্ত নেয়ার সক্ষমতা প্রদান করতে পারে, কিন্তু এরপরও আলোচনা এগুতে পারেনি, কারণ ইরানের কাছে যুক্তরাষ্ট্র এমন কিছু শর্ত প্রদান করেছে যা পূরণ করা তাদের পক্ষে সম্ভব নয়।
যে কোনো চুক্তিতে সকল পক্ষের জন্য একটি সম্মানজনক পরিণতি বা ফেস সেভিং আউটকাম থাকতে হয়, যাতে সব পক্ষ ফলাফলকে তাদের জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ হিসাবে উপস্থাপন করতে পারে। এর মাধ্যমেই যুদ্ধবিরতি একটি দীর্ঘস্থায়ী চুক্তিতে রূপ নিতে পারে। যখন একটি পক্ষের উপর কোনো শর্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়, তখন সে আলোচনা সফল হওয়া অসম্ভব। যুক্তরাষ্ট্র আলোচনায় এমন কিছু দাবি করেছে যা তারা যুদ্ধের মাধ্যমেও অর্জন করতে পারেনি। সংশ্লিষ্ট ওই সূত্র জানায়, হরমুজ প্রণালী, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি কর্মসূচি ও আরও বেশ কিছু বিষয়ে যুক্তরাষ্ট্রের উচ্চাভিলাষী শর্তগুলো তেহরান মেনে নেয়নি। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।